একটার পর একটা সিন দেখছি আজকে মায়েরি। এ কোথায় এসে গেলাম ভাই, এ তো আলাদাই দুনিয়া। এরপরেও যদি ঘুম পায় তাহলে কাঁচা লঙ্কা, আচমকা পায়রাগুলো উঠছে, ধাম করেছে লাগলো। বাইকের পুজো দেওয়ার জন্য স্টার্টিং হচ্ছে 3200 থেকে, এবং সেটা যদি 3 ঠাকুরের পুজো দিই তাহলে 11,600 টাকা মতন আমার খরচা পড়ে যাবে। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি রুমেতে, আর এখন ঘড়িতে বাজে 11টা বাজতে 10। আমাদের সমস্ত লাগেজ এখানে গোছানো হয়ে গেছে, জাস্ট রাইডিং জ্যাকেটগুলো পরবো আর রাইডিং প্যান্ট পরা হয়ে গেছে। সৌরভ ওখানে জুতো পরছে, বাইকে লাগেজ সেট করে নিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে সরাসরি মোটো ব্লগে। বন্ধু ঘড়িতে বাজে 11টা 15, আমাদের বাইক এখানে অল সেট, লাগেজ সমস্ত সেট করা হয়ে গেছে, ট্যাঙ্ক ব্যাগ ব্যাকপ্যাক সব কিছু রান, সৌরভও রেডি হয়ে গেছে। আমরা এবার আমাদের জার্নি এখান থেকে শুরু করব। আর বাইকের ফুয়েল রেঞ্জ একটু কম রয়েছে, 100-র ওপর রয়েছে। জাস্ট আগে যেখানে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পাবো সেখান থেকে আমরা ফুয়েল আপ করিয়ে নেব। এখান থেকে ট্রিপ মিটারটা করে নেবো 0। এখনো পর্যন্ত 662 কিলোমিটার আমাদের বাইক চলেছে। আর এখান থেকে আমাদের বাড়ি পৌঁছাতে কতটা রাস্তা কভার করতে হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে এই হচ্ছে আমার লাইফের সেকেন্ড নাইট রাইড, কারণ আসার সময় তো আমরা নাইট রাইড করেছিলাম, আর এখন যাওয়ার সময় তো সেই একই রকমভাবে আমরা বাড়ি ফিরছি। চলো, জয় জগন্নাথ। যেমন সুস্থভাবে এসেছি তেমন সুস্থভাবে বাড়ি পৌঁছে দাও, সব কিছু ঠিকঠাক রাখো। টাটা, বাই বাই পুরী, আবার দেখা হবে। রাত্রিবেলা বেরিয়েছি, নাইট রাইড করব, একটু সেফ অ্যান্ড সিকিউরভাবে আমাদেরকে যেতে হবে। কোথাও একটা গিয়ে আগে ফুয়েল আপ করাই, ফুল ট্যাঙ্ক করিয়ে নেবো, কারণ উড়িষ্যায় তেলের দাম 103 টাকা পার লিটার, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে 106 টাকা। ফাইনালি 15 কিলোমিটার এসে একটা এইচপির পেট্রোল পাম্প দেখতে পেয়েছি, আর এখন ইন্ডিয়ান অয়েলের ভরসা করে লাভ নেই। এইচপি পেয়েছি, এইচপিটাই ভরিয়ে নিই। বাইকে ফুয়েল রেঞ্জ 80 দেখাচ্ছে, তো 80 কিলোমিটার রেঞ্জ নিয়ে বেশি দূর যাওয়া যাবে না। তো এখান থেকে ফুয়েল আপ করিয়েছি, 250 রেঞ্জ এখন দেখাচ্ছে, আর আমি তেল ভরিয়েছি 800 টাকার, পুরোপুরি ফুল ট্যাঙ্ক করিনি। এয়ার প্রেশার চেক করানোই রয়েছে, সৌরভের কাছে টায়ার ইনফ্লেটার রয়েছে। এখান থেকে সরাসরি হোম লোকেশন দিলে 502 কিলোমিটার দেখাচ্ছে, ভদ্রক বালাসোরের যে রাস্তাটা 502 কিলোমিটার, আর এখনো পর্যন্ত আমরা এসেছি 15 কিলোমিটার। পুরোপুরি এগেনস্টে রাত্রিবেলা বেরিয়ে বাইক চালানোর, কিন্তু কি করা যায়, লাইফে একটু এক্সপিরিয়েন্স করা ভালো এই সমস্ত জিনিসপত্রগুলো। তাহলে করে কী হয়, কখন কীরকম কী সিচুয়েশন আসবে না আসবে তার সঙ্গে একটা ফাইট করার টেন্ডেন্সি থাকে, যে হ্যাঁ আমি আগেও এই জিনিসটা করেছি। 500 কিলোমিটারের জার্নি খুব বেশিও নয় আবার খুব কমও নয়। আমাদের বাইকের ফুয়েল রেঞ্জ 440 হয়ে গেছে 250 থেকে বেড়ে, মাইলেজ অ্যাপ্রক্স 45 to 46 তো দিচ্ছেই। এবার একটা 250 সিসির অ্যাডভেঞ্চারে কেটিএমের 40 অ্যাভাব মাইলেজ পাওয়া মানে বিশাল ব্যাপার। এ কোথায় এসে গেলাম ভাই, এ তো আলাদাই দুনিয়া। হঠাৎ করে এরকম কুয়াশা, মানে কিছু বোঝার আগেই দেখি আচমকা এরকম কুয়াশা, যেন মনে হচ্ছে কেউ ধোঁয়া দিয়েছে। যাই আসুক জীবনে, যতই ধোঁয়াশা কুয়াশা আসুক, পার করে যাব। লাস্ট 5 মিনিট ধরে আমি আর সৌরভ ছাড়া এই রাস্তাটায় আর কেউ নেই, একটা গাড়িও নেই, একটা আলো নেই, কিচ্ছু নেই। লুকিং গ্লাস পর্যন্ত পুরো ব্ল্যাঙ্ক। বন্ধু ফাইনালি আমরা পেয়ে গেছি ন্যাশনাল হাইওয়ে 16, আর এই রাস্তাটাই কলকাতার সঙ্গে কানেক্ট করেছে চেন্নাইকে। 76 কিলোমিটার পর্যন্ত এখন আমরা বাইক চালিয়ে ফেলেছি। আমাদের প্ল্যান রয়েছে যে আপ টু 100 কিলোমিটার ক্রস করার পর ফার্স্ট আমাদের স্টপ দেবো, মানে বাড়ি থেকে 500 কিলোমিটারের যে ডিস্টেন্স, সেই 500 কিলোমিটারের মধ্যে আমরা 5টা স্টপ দেবো। পালসার N250ও কিন্তু সেই পারফরমেন্স দিচ্ছে। 250cc সেগমেন্ট ইজ বেস্ট ফর ট্যুরিং। তোমরা মাইলেজ কনসিডার করে যদি চলো তাহলে গিয়ে 250 ইজ দ্য বেস্ট। হোটেল থেকে বেরিয়ে এখনো পর্যন্ত আমরা কভার করেছি 96 কিলোমিটার, আর তারপর এখানে একটা পেট্রোল পাম্প দেখে দাঁড়ালাম একটা ছোট্ট করে হিসি ব্রেকের জন্য। বাকিটা দেখা যাক কতক্ষণ লাগে কভার করতে। এটা ছিল আমাদের আজকের রাইডের ফার্স্ট স্টপ আফটার কমপ্লিটিং 96 কিলোমিটার। এখান থেকে 423 কিলোমিটার হচ্ছে আমাদের বাড়ি অনলি। চলো, এখানে 6 লেন হাইওয়ে পেয়ে গেছি, এবার একটু ভাগিয়ে টেনে নেওয়া যাক, রাস্তা কভার করতে হয় ঝটপট। अब ये क्या है भाई, কিছুই তো দেখা যাচ্ছে না। একটার পর একটা সিন দেখছি আজকে মায়েরি। ঘাটশিলা যাওয়ার সময় তো আমাদের এরকম অবস্থা হয়নি, মানে এখন মনে হচ্ছে যে কেন বেরোলাম এরকম রাত্রিবেলা। লিটারালি কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই, এটা কি? অনেক জায়গাতে অনেক গাড়ি দাঁড়িয়ে গেছে সাইডে। আমি সৌরভ, ডান দিকে একটা লরি, আর কিছু নেই আশপাশে। মানে আমরা যে রাত্রিবেলা বেরিয়ে তাড়াহুড়ো করে ট্রেনে বেরিয়ে যাবো সে উপায় কিন্তু নেই।
দেখো 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 দেখো, আবার বলতে না বলতেই চলে এসেছে। বাড়িতে যখন থাকি আমার 11টা থেকে 11:30 বাজলে আলাদাই জগৎ চলে আসে, মানে ঘুমের জগৎ যাকে বলে। আমি একদমই দেরি করে শুতে পারি না, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রাত্রির 2:04 বাজে আমি এখন বাইক নিয়ে উড়িষ্যা থেকে বাড়ি ফিরছি। জাস্ট ভাবো, ভাবা যায়? তো इसमें किक है किंतु रास्ते पे लाइट नहीं है। ये जिद है मेरी, तुझको ही सोचेंगे अब हम, रोशनी ये तेरी ख्वाबों में रखेंगे अब हम। কিলোমিটার চালাতে গেলে পুরো বাটি ফুলে যায়। আমাকে ইয়ে চালাতেই হবে। চিয়ার্স ভাই, চিয়ার্স। চিয়ার্স। যেটুকু ঘুম ঘুম ভাবছিল সবটাই কেটে গেছে, কারণ আমরা এখানে দাঁড়িয়ে 2-4 কাপ কফি খেয়েছি। নাইট রাইড করতে করতে যদি ঘুম পায়, এগুলো হচ্ছে তার টোটকা। 1 চিৎকার করে গান গাও, 2 কফি খাও, আর 3 দাঁত ব্রাশ করে নাও। তাহলে করে কি হবে, ঘুম পুরোপুরি কেটে যাবে। এরপরেও যদি ঘুম পায় তাহলে কাঁচা লঙ্কা, তারপরেও যদি ঘুম পায় তাহলে ভাই সাইডে দাঁড় করিয়ে ঘুমিয়ে নাও। আমাদের সামনে যে ট্রেলারটা যাচ্ছে ওর ওপরে যে জিনিসটা রয়েছে, খালি চেহারাটা দেখো, গোটা রাস্তা ব্লক করে দিয়েছে, এতটাই বিশাল। আর এটা কি বলতো, এটা হচ্ছে সেই মাইনে যে সমস্ত গাড়িগুলো কাজ করে, মাইনে মানে ধরো লোহার আকরিক তোলা বা কয়লা তোলা, এই সমস্ত জায়গাতে সেখানে এই জিনিসগুলো ইউজ হয়। দেখো কতটা বিশাল, এতে আবার হাইড্রোলিক বসানো থাকে। সি, এই যে মানে এর কাছে এই বড় ট্রেলারটাকেও ছোট লাগছে, এতটাই বিশাল এগুলোর চেহারা। ঘড়িতে বাজে 6:15, অনেকক্ষণ হলো দিনের আলো ফুটে গেছে। আর আমরা এখানে একটা পেট্রোল পাম্প দেখে দাঁড়ালাম আমাদের সেকেন্ড টাইম ফুয়েল আপ করানোর জন্য। আমার গাড়িতে আমি ভরিয়েছি হচ্ছে 480 টাকার তেল, আর সৌরভ ভরেছে 980 টাকার তেল। নেক্সট স্টপ দেবো হচ্ছে দেবরা। এই কুয়াশা আর ডাইভারশন যদি না থাকতো এতক্ষণে বোধহয় আমরা দেবরা পার করে গেছি। এই মুহূর্তে আমরা যে জায়গাটা দিয়ে ক্রস করছি এখানকার নাম হচ্ছে হলদিপাদা। আর এই ডান দিকে নিচের রাস্তা দিয়ে নেমে এই ডান দিকে চলে গেলে হচ্ছে বাগদা, বাগদা, ডুবলাগুড়ি, এই সমস্ত জায়গাগুলো ডান দিক দিয়ে পড়ে। এখান দিয়ে নেমে গিয়ে রাস্তা ক্রস করে ওদিকে। আচমকা পায়রাগুলো উঠছে, ধাম করেছে লাগলো। এখানে লেগে কিছু হতো না তো, তো চোখে মুখে কিছু হতো না, ওর একটা খারাপ মানে কিছু হয়ে যেত। আমি কি করে যেন পায়রা সামনে চলে আসবে ভাবে, কুকুর আসে, বেড়াল আসে, পায়রা। তুমি কেন পায়রা রাস্তার ওপর দিয়ে আসছো? আমি দেখলাম পায়রাটা লাগলো, লেগে এখানে পায়রাটা এরকম হয়ে গিয়ে এরকম চলে গেল। পায়রাটা মানে বেঁচে আছে তো? হ্যাঁ বেঁচে আছে। আচ্ছা, আমার হেলমেটটা বেঁচে আছে তো? হ্যাঁ রে ভাই। আমি তো মানে উঠছে দেখে আমি নিচু হয়ে গেছি, এইরকম জায়গাটায় লেগেছে। এখানে একটু আঁচড় পড়েছে। আর কি করে যাবে, পায়রাটার কিছু হয়নি, এটাই হয়। সেটাই, আমি ওই জন্যই বললাম পায়রাটা ঠিক আছে তো। পায়রাটা দেখলাম উড়ে গেল। আর কপাল খারাপ থাকলে পায়রাও এসে লাথি মারে। রাস্তায় কিছু পায়রা ছিল, উড়ে যাচ্ছিল, আমি ঠিক আছে চলে যাবে, ধাম করেছে, মাথায় ঢোকা লাগবে কি করে জানবো। থ্যাংক গড আমার গোপ্রোয় লাগেনি। তো বন্ধু, ঘড়িতে বাজে 7:03 আর আমরা এবার ওয়েস্ট বেঙ্গল ঢুকছি। এই হচ্ছে বর্ডার উড়িষ্যা আর ওয়েস্ট বেঙ্গলের। চলো, তো ফাইনালি আমরা এন্টার করে গেছি ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। আমি আর পাপাই যখন বাগদা থেকে ফিরছিলাম তখন এই চায়ের দোকানটাতে দাঁড়িয়েছিলাম। আবার কুয়াশা, মানে আজকে ভাগ্যটাই বোধহয় কুয়াশায় মোড়া। আরে এর মধ্যে হ্যারিয়ারটা চালাচ্ছে দেখো। ঘড়িতে বাজে 8:40, আমরা এখানে দাঁড়িয়েছিলাম আমাদের সকালের ব্রেকফাস্ট করার জন্য। আলুর পরোটা আর টক দই দুজনের মিলিয়ে আমাদের লাগলো হচ্ছে 160 টাকা। বাঁ দিকে নারায়ণগড়, সোজা গেলে খড়গপুর। আমরা আমাদের নেক্সট স্টপ দেবো হচ্ছে কোলাঘাটে গিয়ে।
রাস্তা এরকম সুন্দর হলে চালাতে তো ভালো লাগে, তার সঙ্গে সঙ্গে কিন্তু ঘুম পেয়ে যায়, কারণ এই বোরিং হাইওয়ে আর হাইওয়ে, সেই সাদা লাইট, সেই রাস্তা, সেই গাড়ি চালানো, সেই মানে হর্ন দেওয়া। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম আমাদের একটুখানি ঘুমটা কাটানোর জন্য, আর তোমাদেরকে বাইকের হালটা দেখাই। ধোয়া অবস্থায় বাইক বার করেছিলাম, তার এই হাল। আমারটা তো তাও একটু কালারিং বলে বোঝা যাচ্ছে না অতটা, সৌরভের গাড়িটার হাল দেখো। বাড়ি গিয়ে এই রাইডিং জ্যাকেট সবকিছু পরে বাইক যেখানে ধোয় সেখানে ঢুকে যাবি, বলবি পুরোটা ফোম ওয়াশ করে দাও। আমি নিজেই ঢুকে যাবো, ওটাই তো বলছি, তুই শুদ্ধ। রেখে দিই। পুরো কাঁচা জ্যাকেট পরেছিলাম, দেখো কুয়াশা যে শিশিরগুলো সেইগুলো এসে পড়েছে, তার সঙ্গে ধুলো একদম, তার সঙ্গে পোকা ফ্রি। পোকা। সবচেয়ে ট্র্যাজেডিক ব্যাপার ছিল হচ্ছে আমার এই হেলমেটে দাম করে একটা পায়রা ধাক্কা লেগেছে, আর পায়রা ধাক্কা লাগার ফলে দেখো এখানটা উঠে গেছে। ভাগ্য ভালো যে আমার ভাইজারে কিংবা এতে লাগেনি, এখানেও কিছু পোকা রয়েছে। এখান থেকে কোলাঘাটের ডিস্টেন্স রয়েছে আর 41 কিলোমিটার, আর বাড়ি যেতে আমাদের এখনো 2-2.5 ঘন্টা মতন সময় লাগবে। মনে হচ্ছে আর কবে শেষ হবে, মানে রীতিমতো যেন এগুলো দেখে মনে হচ্ছে এগুলো আমাদের চ্যালেঞ্জ করছে। 39 মিনিট 41 কিলোমিটার, ভাই বলেই দিতে পারতিস বাড়ি যাবি না আজকে ম্যাপে। সন্ধে যতই ঘুমাও, দুপুরে যতই রেস্ট নাও, রাতের ঘুমটা কিন্তু মাস্ট, এটাও এক্সপিরিয়েন্স করা দরকার ছিল। গাড়ির সামনে দেখতেই পাচ্ছ মালা লাগানো রয়েছে। তো বাইক কেনার পর থেকেই আমার ইচ্ছা ছিল যে জগন্নাথ দেবের মন্দিরতে গিয়ে আমি আমার বাইকের পুজো দেওয়াবো, যেহেতু বাইক কেনার পরে পরেই আমাদের অসৌচ পড়ে যায়, আমার ঠাকুর মারা গেছিলেন, তো সেই জন্যে সেটা আর হয়ে ওঠেনি। আর লাস্টবার যেটা গেছিলাম ওটা তো ট্রাভেল এজেন্সির সঙ্গে গেছিলাম, তো সেই জন্যে বাইক তো নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই হয় না, ট্রেনে করে গেছিলাম। তো সেই জন্যই ভেবেছিলাম বাইকটা নিয়ে যাব, গিয়ে মন্দিরেতে পুজো দেওয়াবো, এটা আমার প্ল্যান ছিল। তো মন্দিরে যাই, মন্দিরে গিয়ে যে চেনা জানা পান্ডা রয়েছে ওনার সাথে কথা বলি, তো উনি বলেন যে মন্দিরে যদি বাইক পুজো দেওয়াতে চাও তাহলে বাইকের যে দাম সেই দামের 10% তোমাকে ডালা কিনতে হবে, ডালাতে ইনভেস্ট করতে হবে। মানে ধরে নাও আমার বাইকের দাম যদি 3 লাখ টাকা হয়, তো আমাকে সেই দামের 10% দিতে হবে হচ্ছে ডালার জন্যে, মানে বুঝতে পারছো। এবার 3,000 টাকা খরচা করে পুজো দেওয়া, ওটা জাস্ট স্টার্টিং, মানে 3,000 টাকা হচ্ছে এক ঠাকুরের। এবার এক ঠাকুর 3 ঠাকুর মানে তোমাদেরকে বলি, জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা দেবী, এই 3 জনের পুজো হয়। সুভদ্রা দেবী মানে হচ্ছে লক্ষ্মী দেবীর পুজো বলতে পারো। তো 3 ঠাকুরের পুজো যদি দিতে চাই তাহলে ওই 7,500 থেকে 11,000 টাকা মতন আমার খরচা পড়ে বাইকের পেছনে পুজো দেওয়ানোর জন্য শুধুমাত্র। আর এই পুজো দেওয়ার প্ল্যানটা আমার হঠাৎ করে মাথায় কেন এলো, ইদানিং আমার বাইকটা বেশ কিছু খরচা দিচ্ছে, মানে আজ এটা কাল ওটা, দাঁড়িয়ে দাঁড়িয়ে খরচা বাইকে হচ্ছে 1 বছর হতে না হতেই। আর সেই সমস্ত খরচাগুলো মানে এখন এই ভিডিওটা তোমাদেরকে বলছি না, ব্যাপারটা আরও লেন্দি হয়ে যাবে, বলবো কী কী খরচা হয়েছে না হয়েছে বলবো। এইরকম কিছু খরচা হচ্ছিল যেটা আমার মনে হলো যে কোনোভাবে হয়তো ভেবেছিলাম পুজো দেবো, কিন্তু সেই পুজোটা দেওয়া হয়ে ওঠেনি। এই সমস্ত কারণে একটা মনের অন্ধবিশ্বাস বা যাই বলো না, এখন আমার একটা মনে হয়েছিল যে হ্যাঁ বাইকটা নিয়ে চাই, নিয়ে পুজোটা দেওয়ালে তাহলে করে কী হবে, আমার এই খরচাপাতিগুলো হয়তো কম হবে। কিন্তু যখন গিয়ে জানতে পারলাম যে বাইকের পুজো দেওয়ার জন্য স্টার্টিং হচ্ছে 3,200 থেকে, এবং সেটা যদি 3 ঠাকুরের পুজো দিই তাহলে 11,600 টাকা মতন আমার খরচা পড়ে যাবে একটা বাইকে। আমার কাছে এই টাকাটা একটু বেশি বলে মনে হলো, সেই জন্যই আমি আর ওইভাবে পুজো দেওয়ার ব্যবস্থা করিনি। আমি নিজের মনের ভক্তিতে মন্দিরের সামনে বাইক দাঁড় করিয়ে রেখে ঠাকুরকে ডেকে এই মালাটা গাড়িতে চড়িয়ে নিজে মন থেকে ঠাকুরকে ডেকেছি যে ক্ষমা করো, আমার পক্ষে সম্ভব হলো না ওইভাবে পুজো দেওয়া, কিন্তু আমার যদি মনে ভক্তি থাকে, আমার যদি গাড়ির প্রতি, নিজের গাড়ির প্রতি ভালোবাসা থাকে, তাহলে সেটাই অনেক। তো এইভাবেই আমি পুজো দিয়েছি, আফটার অল নিজের মনের ভক্তি নিজের কাছে। আর এটা বলতে পারো যে কেন সেটা ভিডিওতে রাখিনি, কারণ দেখো মন্দিরে যেদিন আমি ঠাকুর দেখতে গেছিলাম সেদিনেই আমি পুজোটা এইভাবে দিয়েছি। তো তাতে করে মন্দিরে তো ফোন বা ক্যামেরা কোনো কিছু অ্যালাউ করে না, সেই জন্য আমরা সমস্ত কিছু হোটেলে রেখে দিয়ে গেছিলাম, তাই ওই পার্টটা আমি ভিডিও রেকর্ডিং করতে পারিনি। মন্দিরের সামনেই ফুলের দোকান ছিল, মালা কিনে ঠাকুরকে ডেকে মন থেকে ভক্তি সমেত এইভাবেই আমি পুজো দিয়েছি। তো আমার ইচ্ছা ছিল যে জগন্নাথ দেবের মন্দিরের সামনে নিয়ে গিয়ে বাইকের পুজো দেওয়া, তবে এটা ইচ্ছা ছিল না যে ঠাকুর মশাইকে দিয়ে পুজো দেওয়া। আমি যদি সেটা নিজের থেকে দিয়ে থাকি, আমার মনে হয় না যে নিজের ভক্তির কাছে কোনো কিছু ছোট হয়ে যায় বলে। তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাতে পারো। বাকি তোমাদের যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেওয়ার, তাহলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। এটা তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, কারণ এই পার্টিকুলার প্ল্যানটার নিয়েই কিন্তু আমার পুরী যাওয়া এবারে বলতে পারো, মানে অন্য কোনো কারণ নয়। না আমি সমুদ্রে স্নান করার জন্য গেছি,
আর না পুরীর সাইট সিন করার জন্য গেছি, কারণ বুঝতেই পারছো 1.5 মাস আগে পুরী গেছি, তো সেরকম বিশেষ কোনো এক্সপ্লোরেশন করার জন্য আমি যাইনি। আমি এই গাড়ির পুজো দেওয়ার জন্যই গেছিলাম। ফার্স্টে ভেবেইছিলাম যে হ্যাঁ সোলো যাব, তারপরে গিয়ে সৌরভকে যখন বললাম, সৌরভ বললো ঠিক আছে চ আমি তোর সঙ্গে যাচ্ছি। আর শুধু যে গাড়ির পুজো দিয়েছি তা নয়, আমরা যখন মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম আমরা কিন্তু কোনো পান্ডা, কোনো ঠাকুর মশাই, কারোর সঙ্গে কোনো রকম কোনো কন্ট্যাক্ট করিনি। আমরা নিজেরাই দুজনে মিলে মন্দিরে ঢুকেছিলাম। আমরা বেশ সুন্দরভাবে ঠাকুর দর্শন করেছি এবং যথেষ্ট সময় নিয়ে ভেতরে আমরা ঠাকুর প্রণাম করেছি, নিজেদের মনের ইচ্ছা জানিয়ে তারপর মন্দিরের ভেতর থেকে বেরিয়েছি। সত্যি বলছি ভাই, যখন মন্দিরে ঢুকছিলাম, লাইনে যখন দাঁড়িয়েছিলাম, পাশে এক ঠাকুমা নাম জপ করছিল, সবাই জয় জগন্নাথ বলে হাত তুলে যে মনের ইচ্ছা প্রকাশ করছিল, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে একটা অন্যরকম পজিটিভ ভাইব ক্রিয়েট হচ্ছিল। মানে সেটা ওখানে না দাঁড়ালে, সেটা ওখানে না পৌঁছালে কেউ বুঝতে পারবে না। আর একটা কথা আছে না, যে জগন্নাথ যতক্ষণ না ডাকছেন ততক্ষণ তোমার পুরী যাওয়া ঠিক হয়ে ওঠে না। তো হয়তো কোথাও না কোথাও আমাদেরও একটা ডাক ছিল যে হ্যাঁ তোরা আয়, তোরা পুরীতে এসে আমার দর্শন করে যা। সেই সবটাই আমরা ফুলফিল করতে পেরেছি, এটা ভেবে বেশ ভালো লাগছে। এর আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখো। 12.5 ঘন্টা জার্নি করে আমরা পুরী থেকে চলে এসেছি কলকাতা। তো আমাদের এই কটক থেকে কলকাতা, ভুবনেশ্বর থেকে দক্ষিণেশ্বর আর পুরী থেকে বাড়ি, এই গোটা জার্নিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে মনে করে লাইক করে দিও, চ্যানেল নতুন থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দাও যাতে নেক্সট ব্লগ আসলে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। বাড়ি পৌঁছে তোমাদেরকে জানাচ্ছি যে কটার সময় বাড়িতে ঢুকলাম। চলো বাই। 11:52, ভেবেছিলাম 12টার মধ্যে বাড়ি ঢুকে যাবো, তো ফাইনালি 12টার মধ্যেই বাড়ি ঢুকেছি। তো চলো এবার এই সমস্ত নামাই, নিজেও নামি। ভাই চিনার পার্কে জ্যাম না থাকলে এতক্ষণ 10 মিনিট আগে চলে আসতাম।